আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ ট্রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মার্চ মাসের ২৮ তারিখ। দেখতে, দেখতে ব্যাংকের ডিভিডেন্ড সিজন চলে আসলো। আগামী সপ্তাহ থেকে আমাদের দেশের লিস্টেড ব্যাংকগুলা একে, একে ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট শুরু করবে। আমাদের দেশে ৩৬ টা লিস্টেড ব্যাংক ছিল। গত বছর ৫ টা ব্যাংক মার্জ হয়ে যায়। এখন আমাদের দেশে লিস্টেড ব্যাংকের সংখ্যা ৩১ টি। কিন্তু দুর্ভাগ্যবশত এই ৩১ টি ব্যাংকের বেশিরভাগ ব্যাংকই এই বছর ডিভিডেন্ড দিতে পারবে না। অনেক ব্যাংক আছে যাদের প্রফিটাবিলিটিও আছে এবং এনপিএল রেশিও কম। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সবগুলা রুলস রেগুলেশন মেনে না নেওয়ার কারণে তারা ডিভিডেন্ড দিতে পারবে না। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ব্যাংকের ডিভিডেন্টের রুলস রেগুলেশন এবং আমাদের লিস্টের কোন কোন ব্যাংকগুলা এই বছর ডিভিডেন্ড দিতে পারবে এবং কোন কোন ব্যাংক এই বছর ডিভিডেন্ড দিতে পারবে না সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ভিডিওর প্রথম সেকশনে আমরা এটা দেখব যে আমাদের বাংলাদেশ ব্যাংকের কোন কোন রুলস যদি একটা ব্যাংক ফলো না করে সে ডিভিডেন্ড দিতে পারবে না। ১ নম্বর রুলস হচ্ছে প্রভিশনিং। কোনো ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংকের ডিফারেল ফ্যাসিলিটি ইউজ করে, বাংলাদেশ ব্যাংক থেকে যদি টাইম চেয়ে নেয় এবং তারা যদি ডিফারেল ফ্যাসিলিটির মধ্যে থাকে, সেসব ব্যাংক তারা ডিভিডেন্ড দিতে পারবে না। এনপিএল, কোনো ব্যাংকে যদি নন পারফর্মিং লোন যদি 10% এর বেশি থাকে, যদি একটা ব্যাংক ১০০ টাকার লোন দেয়, ১০ টাকার বেশি লোন নন পারফর্মিং থাকে বা ক্লাসিফাইড লোন আমরা যাকে বলি বা ব্যাড লোন থাকে আমরা যাকে খারাপ লোন বলি, এরকম যদি লোন থাকে সেসব ব্যাংক তারা চাইলেও ডিভিডেন্ড দিতে পারবে না। ২ নাম্বার হচ্ছে প্রফিটাবিলিটি। একটা ব্যাংকের যদি কারেন্ট ইয়ারে লস হয়, মানে অপারেশন থেকে কোনো প্রফিট না হয়, অপারেশনাল লস হয়, সে ব্যাংকটা চাইলেও তার আগের বছরের প্রফিট থেকে ডিভিডেন্ড দিতে পারবে না। ব্যাংকের ডিভিডেন্ড কারেন্ট ইয়ারের প্রফিট থেকে দিতে হবে। ক্যাপিটাল এডুকেসি রেশিও, যদি কোম্পানির ব্যাকআপ ক্যাপিটাল 12.5% এর থেকে কম হয় তাহলে ব্যাংক ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না, শুধুমাত্র স্টক ডিভিডেন্ড দিতে পারবে। একটা ব্যাংকের ব্যাকআপ ক্যাপিটাল বা ক্যাপিটাল এডুকেসি রেশিও যদি 10% এর থেকে কম হয় তাহলে সে ক্যাশ এবং স্টক কোনোটাই দিতে পারবে না। তারপর হলো লিকুইডিটি পেনাল্টি। ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআর এর উপর কোনো যদি গভর্নমেন্টের পেনাল্টি থাকে বা ফাইন থাকে সেও ডিভিডেন্ড দিতে পারবে না। এসএলআর শর্টফলের উপর যদি পেনাল্টি থাকে অথবা ফাইন থাকে তাহলেও সে ডিভিডেন্ড দিতে পারবে না। ৫ নাম্বার রুল হচ্ছে প্রহিবিটেড সোর্স। ব্যাংক ইচ্ছা করলে প্রহিবিটেড সোর্সের ইনকাম থেকেও তাদের ডিভিডেন্ড দিতে পারবে না। এক্সাম্পল দেই, ধরেন একটা ব্যাংকের একটা বিল্ডিং আছে, ব্যাংকের কোর বিজনেস থেকে প্রফিট নাই, কিন্তু ওই বিল্ডিং এর ভাড়া থেকে তারা প্রফিট পায়, ওইটা থেকে তারা ডিভিডেন্ড নিতে পারবে না। আর ৬ নাম্বার রুলটা এই বছর জারি করেছে যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ারের ৭ দিন আগে আগে বাংলাদেশ ব্যাংকে জানাইতে হবে। যদি না জানাইতে সক্ষম হয় তাহলেও ডিভিডেন্ড দিতে পারবে না। এই ৬টা রুলস একটা ব্যাংক যদি এই ৬টা কন্ডিশন ফিল না করতে পারে তবে সে চাইলেও ডিভিডেন্ড দিতে পারবে না। চলুন এখন আমরা আমাদের ভিডিও নেক্সট সেকশনে চলে যাই। নেক্সট সেকশনে আমরা দেখব আমাদের বাংলাদেশের লিস্টেড ব্যাংকের ৩১টা ব্যাংকের মধ্যে কোন কোন ব্যাংক এই বছর ডিভিডেন্ড দিতে পারবে এবং কোন কোন ব্যাংক এই বছর ডিভিডেন্ড দিতে পারবে না। নেক্সট সেকশনে যাওয়ার আগে আমি একটু প্রমোশন করে নিই। আমার একটা 101 পার্সোনাল ফাইন্যান্স কোচিং সার্ভিস আছে। আপনি এই কোচিং সার্ভিসে আমার সাথে ১ ঘন্টা গুগল মিটে কথা বলতে পারেন। আপনার যে কোনো পার্সোনাল ফাইন্যান্সের গোল আমার সাথে ডিসকাস করতে পারেন। আপনার এসআইপি স্ট্র্যাটেজি আমার সাথে ডিফাইন করতে পারেন। আপনার লাম্প সাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন। আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন। পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো গোল নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারেন। এই কোচিং সেকশনটা বুকিং এর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। তো চলুন এখন আমরা দেখি আমাদের দেশের লিস্টেড ৩১টা ব্যাংকের মধ্যে কোন কোন ব্যাংক এই বছর ডিভিডেন্ড দিতে পারবে। আমরা মূলত এই ব্যাংকগুলোকে এনপিএল এর উপর বেস করে র‍্যাঙ্কিং করেছি। যে ব্যাংকটার এনপিএল রেশিও সবচেয়ে কম সেই ব্যাংকটা ১ নাম্বার লিস্টেড পেয়েছে, যে ব্যাংকটার এনপিএল সবচেয়ে বেশি সে ৩১ নাম্বার পেয়েছে। ১ নম্বরে আছে ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংকের এনপিএল রেশিও 3.09%। ২০২৪ সালে গত বছর এই ব্যাংকটি ১৭.৫% ক্যাশ এবং ১৭.৫% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। ইবিএল এই ব্যাংকটাও এই বছর ডিভিডেন্ড দিতে পারবে। ব্র্যাক ব্যাংকের এনপিএল রেশিও 3.58% এবং গত বছর এই ব্যাংকটা 12.5% ক্যাশ এবং 12.5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। ব্র্যাক ব্যাংকটাও এই বছর ডিভিডেন্ড দিতে পারবে। তারপর আছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের এনপিএল রেশিও 4%। গত বছর এই ব্যাংকটা 17.5% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং 2.50% স্টক ডিভিডেন্ড দেয়। প্রাইম ব্যাংকও
এই বছর ডিভিডেন্ড দিতে পারবে। তারপর আছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের এনপিএল রেশিও 4.76%। এই ব্যাংকটা গত বছর ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 12.5% এবং স্টক ডিভিডেন্ডও দিয়েছিল 12.5%। তারপর আছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের এনপিএল রেশিও 4.92%। গত বছর ডাচ বাংলা ব্যাংক ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 10% এবং স্টক ডিভিডেন্ড দিয়েছিল 10%। এই ব্যাংকটাও এই বছর ডিভিডেন্ড দিতে পারবে। তারপর আছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া এর এনপিএল রেশিও 5%। গত বছর এই ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 10% এবং স্টক ডিভিডেন্ড দিয়েছিল 10%। ব্যাংক এশিয়া এই বছর ডিভিডেন্ড দিতে পারবে। তারপর আছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকের এনপিএল রেশিও 5.40%। এই ব্যাংকটা গত বছর 3% ক্যাশ এবং 3% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। মিডল্যান্ড ব্যাংকের স্টক এবং ক্যাশ ডিভিডেন্ড খুব কম, কিন্তু তবুও এই বছর এরা ইচ্ছা করলেও আবার নতুন করে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিতে পারবে। 8 নাম্বার আমাদের আছে পূবালী ব্যাংক। এই ব্যাংকটাও সেফ, এদেরও 5.5% হচ্ছে এনপিএল রেশিও এবং এরা গত বছর ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 12.5% এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে 12.5%। পূবালী ব্যাংকও এই বছর ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিতে পারবে। এই ছিল আমাদের সেফ জোন। এখন আমাদের একটু কশাস জোন চলে আসছে। সাউথ ইস্ট ব্যাংক, এই যে দেখুন, এই ব্যাংকটার এনপিএল রেশিও মোটামুটি রিজনেবল। এনপিএল রেশিও 6.75%। কিন্তু গত বছর আমাদের বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটাকে ডিভিডেন্ড দিতে দেয়নি। 2024 সালে সাউথ ইস্ট ব্যাংক কোনো ডিভিডেন্ড দিতে পারেনি, কিন্তু 2023 সালে এরা ডিভিডেন্ড দিয়েছে। এই যে দেখুন, 2023 সালে এরা ক্যাশ দিয়েছে 6% এবং স্টক দিয়েছে 4%। আমাদের বাংলাদেশ ব্যাংক একে ডিভিডেন্ড দিতে দেয়নি, যার কারণ ছিল এর হেভিলি লোন প্রভিশন। লোন প্রভিশন রাখার পরে এই কোম্পানির কোনো ফ্রি ক্যাশ ফ্লো ছিল না, যে ক্যাশ ফ্লো দিয়ে তারা ডিভিডেন্ড দিতে পারে। এই বছরও যদি আমাদের বাংলাদেশ ব্যাংক এর অনুমতি না দেয়, এই বছরও ডিভিডেন্ড দিতে পারবে না। এইখানে আমি একটা নোট দিয়ে দিয়েছি কি কি কারণে ডিভিডেন্ড দিতে পারেনি ক্যাপিটাল এডুকেসি রেশিও, আপনি সেটা পড়ে নিতে পারেন। আমার মতে এখানে চান্সটা খুব কম যে সাউথ ইস্ট ব্যাংক এই বছর ডিভিডেন্ড দিতে পারবে। এদের অপারেটিং ক্যাশ ফ্লো দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশ ব্যাংক এর অনুমতি দিবে। এনপিএল রেশিও 6.75 হওয়ার পরেও কোনো ডিভিডেন্ড দিতে পারছে না। তারপর আছে এমটিবি বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই ব্যাংকের এনপিএল রেশিও হচ্ছে 6.83%। গত বছর এ কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, শুধুমাত্র স্টক ডিভিডেন্ড দিয়েছে 10%। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও এই বছর চাইলে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিতে পারবে, তারাও সেফ জোনে আছে। তারপর আছে মার্কেন্টাইল ব্যাংক। তো মার্কেন্টাইল ব্যাংকের এনপিএল রেশিও এই যে দেখুন 6.83%। মার্কেন্টাইল ব্যাংকেরও এনপিএল রেশিও খুব কম। গত বছর বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটারও ডিভিডেন্ড অ্যানাউন্স করতে দেয়নি। এই ব্যাংকের 2023 সালে মানে গত বছর আগের বছর ক্যাশ দিয়েছিল 10%, কোনো স্টক ডিভিডেন্ড দেয়নি। প্রভিশন রাখার পরেও তাদের প্রফিটাবিলিটি কমে গেছে। বাংলাদেশ ব্যাংক যদি অনুমতি না দেয়, এই ব্যাংকটা এই বছরও ডিভিডেন্ড দিতে পারবে না। এইখানে আমি একটা বিস্তারিত নোট দিয়ে দিয়েছি, এখান থেকে পড়ে নিতে পারেন। তারপর হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকটাও সেফ জোনে আছে। গত বছর এই ব্যাংকটা 10% ক্যাশ দিয়েছিল। এর এনপিএল রেশিও 6.76%। মোটামুটি ভালো এনপিএল রেশিও। এই ব্যাংকটাও এই বছর চাইলে ডিভিডেন্ড দিতে পারবে। তারপর আছে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকের এনপিএল রেশিও 8.31%। গত বছর এই ব্যাংকটা 13% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এনসিসি ব্যাংকও এই ব্যাংকটা চাইলেও এই বছর ডিভিডেন্ড দিতে পারবে। তারপর হলো ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংক গত বছর ডিভিডেন্ড দিয়েছে। এর এনপিএল রেশিও 8.44%। এনপিএল রেশিওর দিক থেকেও এটা মোটামুটি ভালো। গত বছর এ 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 5% স্টক ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু এই বছরে এদের অডিটে 500 কোটি টাকার প্রভিশনিং শর্টফল দেখা দিয়েছে। যদি এই টাকাটা এরা না দিতে পারে, তাহলে এরা ডিভিডেন্ড দিতে পারবে না। আমার মতে খুব সম্ভবত ঢাকা ব্যাংক এই বছর ডিভিডেন্ড দিতে পারবে না। তারা যদি এই 500 কোটি টাকার ডিভিডেন্ড শর্টফল যেটা অডিটে ধরা পড়েছে, তারা পূরণ না করে, তাহলে ডিভিডেন্ড দিতে পারবে না। তো এটাও কশাস। ফেব্রুয়ারি মাসে অনেক বিদেশি ইনভেস্টররা ঢাকা ব্যাংকের স্টক সেল করে দিয়েছে। তো ঢাকা ব্যাংক আমি এই যে এদের কশাস সাইন দিয়ে দিয়েছি। তারপর আছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকের এনপিএল রেশিও 8.63%। গত বছর বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটাকে ডিভিডেন্ড দিতে দেয়নি। 2023 সালে এই ব্যাংকটা ক্যাশ ডিভিডেন্ড দেয় 10%। এই ব্যাংকটাও এই বছর ডিভিডেন্ড দিতে পারবে না, যার কারণ হচ্ছে এ বাংলাদেশ ব্যাংক থেকে ডেফারেল ফ্যাসিলিটির মধ্যে আছে। খুব সম্ভবত এনআরবি ব্যাংক এই বছর ডিভিডেন্ড দিতে পারবে না। তারপর আছে উত্তরা ব্যাংক।
উত্তরা ব্যাংকের এনপিএল রেশিও 8.91%। গত বছর এই ব্যাংকটা 17.5% ক্যাশ এবং 17.5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। উত্তরা ব্যাংকও সেফ, এই বছরও ডিভিডেন্ড দিতে পারবে। তারপর আছে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংকের এনপিএল রেশিও 8.95%। গত বছর এই ব্যাংকটা 7.5% ক্যাশ এবং 7.5% ডিভিডেন্ড দিয়েছে। এই ব্যাংকটার এনপিএল রেশিও প্রায় 10%-এর কাছাকাছি, কিন্তু যেহেতু 10%-এর থেকে কম, এই বছর ট্রাস্ট ব্যাংক চাইলেও ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিতে পারবে। তারপর আছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকের এনপিএল রেশিও 9.06%। যমুনা ব্যাংক গত বছর ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 17.5% এবং স্টক দিয়েছিল 6.5%। যমুনা ব্যাংকও চাইলে এই বছর ডিভিডেন্ড দিতে পারবে। তো এইখানে শেষ হয়ে গেল আমাদের সেফ এবং কোষার জোন। তারপর থেকে আমাদের ব্যান্ড জোন শুরু হচ্ছে। এখানে আছে 13টা ব্যাংক যাদের এনপিএল রেশিও অনেক হাই, তারা চাইলেও এখানে ডিভিডেন্ড দিতে পারবে না। যেখানে আছে ইউসিবি ব্যাংক, এদের এনপিএল রেশিও 11.69%। ইউসিবি ব্যাংক এই বছর ডিভিডেন্ড দিতে পারবে না। ওয়ান ব্যাংক চাইলেও ডিভিডেন্ড দিতে পারবে না, এনপিএল রেশিও 13.49%। এসবিএসি ব্যাংক, এরা চাইলেও ডিভিডেন্ড দিতে পারবে না, এদের এনপিএল রেশিও 15%। আল আরাফা ইসলামী ব্যাংক, এদের এনপিএল রেশিও 15.83%, এরাও ডিভিডেন্ড দিতে পারবে না। এনআরবিসি ব্যাংক, এদের এনপিএল রেশিও 17.10%, এরাও ডিভিডেন্ড দিতে পারবে না। স্ট্যান্ডার্ড ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না, এনপিএল রেশিও অনেক হাই, 20.46%। প্রিমিয়ার ব্যাংক, এদের এনপিএল রেশিও 30.44%, ডিভিডেন্ড দিতে পারবে না। রূপালী ব্যাংক 41% এনপিএল রেশিও, ডিভিডেন্ড দিতে পারবে না। ইসলামী ব্যাংক প্রায় 50%, ডিভিডেন্ড দিতে পারবে না। এবি ব্যাংক 50%, ডিভিডেন্ড দিতে পারবে না। ন্যাশনাল ব্যাংক 51%, ডিভিডেন্ড দিতে পারবে না। আইএফআইসি ব্যাংক 53% এনপিএল রেশিও, ডিভিডেন্ড দিতে পারবে না। আইসিবি ইসলামী ব্যাংক 84%, তারাও ডিভিডেন্ড দিতে পারবে না। আমি আপনাদের জন্য এই গুগল শিটটা প্রিপেয়ার করেছি। ব্যাংকের স্টক টিকার আছে, ব্যাংকের নাম আছে এবং স্ট্যাটাস আছে, কোন কোন ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে এবং দিতে পারবে না। তারপর আছে এনপিএল রেশিও এবং সর্বশেষ কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দেওয়া আছে। আমি আপনাদের জন্য এই গুগল শিটটা প্রিপেয়ার করেছি। এখানে কিছু কিছু কশাস ব্যাংক আছে, তাদের জন্য আমি কিছু নোট অ্যাড করে দিয়েছি, আপনারা সেটা পড়ে নেবেন। এই গুগল শিটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডিটেলসে এসব জিনিসগুলো দেখে নেবেন। আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। এরকম ইনভেস্টিং রিলেটেড কন্টেন্ট আপনাদের কাছে রেগুলার নিয়ে আসবো। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, নাম ব্যাংক ইনভেস্টর বাংলাদেশ, আপনারা সেই গ্রুপটাতে জয়েন করতে পারেন। সেই গ্রুপে জয়েনের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কেউ যদি চান আমার পার্সোনাল ফাইন্যান্স 101 লাইভ কোচিংয়ে জয়েন করতে, তারাও এই ভিডিও ডিসক্রিপশন থেকে জয়েন করতে পারেন। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।